হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকে যে স্কুল করাবো তোমাদের 3 নম্বর স্কুল। দেখো 3 নম্বর স্কুলটা আছে বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলটা খুব ইম্পর্টেন্ট আছে, কারণ এই যে সেটে যে অঙ্কগুলো আছে এই স্কুলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আছে, তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, তো চলো আমরা আজকের ক্লাস শুরু করে দেবো, আমরা বেশি দেরি করবো না। দেখো প্রথম প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, আমাদের বলছে এখানে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে আমাদের কোনটা অপশান স্যাটিসফাই করবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমাদের যেটা বলেছি এই যে এক্স, তাই না, আমাদের বলেছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে, এক্স যদি ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে তাহলে আমরা কি জানি, দেখো এই যে দেখো এক্সটা ওয়াইয়ের সঙ্গে যদি ব্যস্তানুপাতে থাকে তাহলে দেখো এটা ক্লাস 10-এর নিয়মে, ক্লাস 10-এ যখন উঠবা তোমরা ভালো করে বুঝবা, ভেদ বলে একটা চ্যাপ্টার আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে তোমরা এটা লিখতে পারবা এক্স এক্স ভেরিয়েস, এটা হচ্ছে ভেরিয়েস চিহ্ন, ভেদ চিহ্ন বলা হয় এটাকে। ঠিক আছে, এইভাবে তোমরা এই যে ভেদ চিহ্নটা এভাবে দিতে পারবা। ওকে, তো এক্স ভেরিয়েস, ভেদটাকে আমরা ভেরিয়েস বলবো, এক্স ভেরিয়েস 1/y, 1/y। এই দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে আমরা লিখতে পারবো এক্স ভেরিয়েস 1/y, এটা মনে রাখবা তোমরা। এখন আমরা কী করবো, এই ভেদটাকে তুলে দেবো, এই যে ভেদ চিহ্ন আছে না, ভেদকে যদি তুলে দিই দেখো এক্স সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, কে হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ভেদ ধ্রুবক বলবো, অশূন্য মানে শূন্য ছাড়া অশূন্য ভেদ ধ্রুবক কেটা, আর এই যে 1/yটা আছে এটাতে থেকেই যাবে। তো এভাবে দাঁড়াবে জিনিসটা। ওকে, তাহলে আমরা কী করবো, এখানে যদি আমরা সরল করি, দেখো বর্গগুণ করে দাও, তাহলে এক্স ওয়াই গুণ হয়ে যাবে এখানে বর্গগুণ করলে, এক্স ওয়াই সমান সমান কে। আমাদের কেটা কিন্তু এখানে ধ্রুবক, তাহলে আমরা কি করব, এক্স ওয়াই সমান সমান কের জায়গায় আমরা ধ্রুবক লিখে দিতে পারবো, এই যে ধ্রুবক। দেখো এক্স ওয়াই সমান সমান ধ্রুবক পেয়ে গেলাম, তো কোনটা অপশান স্যাটিসফাই করছে, দেখো সি নাম্বারটা, এক্স ওয়াই সমান সমান ধ্রুবক। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো 2 নম্বর প্রশ্ন, আমাদের বলছে একটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত দেওয়া আছে 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে চিনি ও জলের অনুপাত হয়ে যাবে 4:5। তার প্রথমে মিশ্রণটির পরিমাণ কত ছিল সেটা বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিব যে প্রথমে যে মিশ্রণটির পরিমাণ ছিল সেটা ছিল আমাদের এক্স, এক্স লিটার, যে লিটারে আছে অপশানগুলোতে, তা আমরা ধরে নেব এক্স লিটার, 5 লিটার আছে। তাহলে আমরা লিখব ধরি প্রথমে মিশ্রণটির পরিমাণ ছিল, প্রথমে মিশ্রণটির পরিমাণ ছিল এক্স লিটার, এই যে আমরা ধরে নিলাম, ঠিক না, এক্স লিটার ধরে নিলাম। তাহলে দেখো তো এই এক্স লিটারের মধ্যে এই যে চিনি ও জলের অনুপাত দেওয়া আছে মিশ্রণের, তো আমরা চিনি পেয়ে যাব এবং জলের পরিমাণ পেয়ে যাব এই অনুপাতে। ঠিক আছে, এই যে আমাদের বলেছে প্রথমে চিনি ইজ টু জল, মিশ্রণটিতে এই যে এক্স লিটার মিশ্রণের মধ্যে চিনি ইজ টু জল কতটা আছে, 4:3 আছে। তাহলে এখানে দেখো চিনি কতটা থাকবে, চিনি যদি আমরা বের করে নিই তো চিনির পরিমাণটা আমরা বের করব, চিনির পরিমাণ বেরোবে। দেখো চিনি হচ্ছে 4, তাহলে 4 আনুপাতিক যোগ 4 3 7, আর মোট পরিমাণটা কত ছিল, মিশ্রণের পরিমাণ হচ্ছে এক্স লিটার, তাহলে এক্সটা আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো এটা পেয়ে যাব আমরা গুণ করে 4x/7 লিটার, এই যে আমাদের চিনির পরিমাণ। আর জলের পরিমাণ, আমরা এখানে জলের পরিমাণটা বের করে নেব, জলের পরিমাণ হবে দেখো 3/7, এই যে 3 আনুপাতিক যোগ 7, আর যে মোট ছিল আমাদের এক্স লিটার, তো এটা গুণ করে 3x/7 লিটার পেয়ে যাবা। তা দেখো এক্স লিটারের মধ্যে এই অনুপাত থেকে আমরা চিনির পরিমাণ আর জলের পরিমাণ বের করে নিলাম। এবার বলেছে সেই মিশ্রণটিতে 5 লিটার জল ঢালবে। ঠিক আছে, তো দেখো জলের পরিমাণ তো আমরা এত লিটার পেয়েছি, আবার
5 লিটার জল ঢালবে। তা 5 লিটার যদি জল ঢালে এই মিশ্রণটিতে, যেখানে x লিটার মিশ্রণটি ছিল, তার জলের পরিমাণে বেড়ে যাবে। তা আমরা লিখব 5 লিটার, ঠিক আছে, 5 লিটার জল ঢালা হলে এখন মিশ্রণে জলের পরিমাণ হবে, জলের মোট পরিমাণ। জলের পরিমাণে বেড়ে যাবে। দেখো আগে জলের পরিমাণটা ছিল 3x/7 এটা ছিল, আর এখন আরও 5 লিটার ঢালবে জল, তাহলে এতটা হবে দেখো জলের পরিমাণটা। তাহলে দেখো তো এভাবে যদি জলের পরিমাণটা বেড়ে যায়, তাহলে এখন দেখো আমার যেটা জলের এতটা যেহেতু 5 লিটার জল আরও ঢালা হয়, তখন মিশ্রণটির অনুপাত হয়ে যাবে 4:5। তাহলে মিশ্রণটিতে চিনি ও জলের অনুপাতটা, চিনি তো আমরা পেয়েছি এই যে 4x/7, তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো এই যে চিনির পরিমাণটা আছে 4x/7 আর জল, দেখো জলের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, তো জলের পরিমাণটা হয়ে গেছে এখন 3x/7 + 5। এই যে এই অনুপাতটাই বলে দিয়েছে কত, এই অনুপাতটাই বলে দিয়েছে 4:5 হবে। তাহলে আমরা এখানে সমান লিখতে পারবো 4:5। এবার এখান থেকে সরল করে আমরা এক্সের মানটা পেয়ে যাব। এক্সের মান পেয়ে গেলি যে প্রথমে যে মিশ্রণটি কতটা ছিল x লিটার, সেটা কিন্তু মানটা চলে আসবে অ্যান্সারটা। তা চলো আমরা সরল করে এক্সের মানটা বের করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো আমরা কী করব, আমরা দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিই আগে। 4x/7 এখানে যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করো 7 লসাগু, এটা 3x + 7 পাচ্ছে 35, এটা গুণ হয়ে যাবে, আর এদিকে 4:5। আচ্ছা, তারপরে দেখো আমরা এই 7 আমরা কিন্তু অনুপাতে কেটে দিতে পারবো, একই আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এই যে 4x আর বাই, এটা আমরা নিচে নামিয়ে দিলাম, এই যে 3x + 35 অনুপাতকে বাই করা যায়, মানে ভাগের নিয়মে ব্যবহার করা হয় অনুপাতকে। আচ্ছা, এখানে আমরা বাই করে দেবো 4/5। আচ্ছা, এই 4 কেটে দিতে পারবো, তো এখানে 1 থেকে গেল, এখানে x। এবার বর্গগুণ আমরা করে নেব। যদি বর্গগুণ করে নিই দেখো, তাহলে আমরা পাবো এটা 5x = 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3x + 35। বা তা দেখো এখন যদি এটা 3xটা যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলে এর সঙ্গে বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে কত, 2x হয়ে যাবে। 5x থেকে 3x বিয়োগ হয়ে 2x, এটা থেকে গেল 35। তাহলে দেখো এখানে আমরা এক্সের মানটা পেয়ে যাবো কত, 35/2 পেয়ে গেলাম। তাহলে এটা যদি আমরা ভাগ করে নিই, আমরা ভাগ করে পেয়ে যাব, ভাগটা আমরা এভাবে করে নিচ্ছি, 2 2, 5 নেমে গেল, আর এখানে 1 নামবে, 2 7 14, 1। আচ্ছা, দশমিক নিয়ে আমরা 0 করে দিলাম, তাহলে 2 পাচ্ছে 10। এই যে দেখো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এক্সের মানটা কত বেরিয়ে গেল, তাহলে x সমান পেয়ে গেলাম 17.5। তাহলে যে প্রথমে যে মিশ্রণটির পরিমাণ ছিল কতটা, এত লিটার, 17.5 লিটার ছিল প্রথমে মিশ্রণটির পরিমাণ, কারণ x ধরেছিলাম আমরা মিশ্রণটির পরিমাণ প্রথমে। তাহলে অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, দেখো 17.5 লিটার আমাদের কত নাম্বার অপশানে আছে, দেখো বি নাম্বার অপশানে আছে, এই যে দেখো, তাহলে বি নাম্বার অ্যান্সারটা আমাদের। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছে, একজন মানুষ প্রতিদিন x ঘন্টা করে কাজ করে x দিনে x একক কাজ করে। তাহলে y জন মানুষ প্রতিদিন y ঘন্টা করে কাজ করে y দিনে যে পরিমাণ কাজ করবে সেই কাজের পরিমাণটা বের করতে বলেছে। আচ্ছা, এটা ত্রৈরাসিক অঙ্ক আছে, তা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অঙ্কটা তোমরা এভাবে করবা। দেখো এখানে যদি আমরা সাজাই গণিতের ভাষায় সমস্যাটি, সেটা আমরা এইভাবে সাজাতে পারবো। লক্ষ্য করো, আমাদের এখানে দেখো প্রথমে কী আছে, জন। তাহলে আমরা এখানে জন লিখে দিলাম, মানে লোক সংখ্যা যেটা, তাই না। তাহলে জন, তারপরে ঘন্টা, এখানে আমরা ঘন্টা দিয়ে দিলাম, ঘন্টা। তারপরে দিন সংখ্যা, মানে দিন দিয়ে দিলাম, দিন। তারপরে হচ্ছে দেখো কাজ করবে কতটা, মানে কাজের পরিমাণ, তা আমরা লিখে দেবো এখানে কাজের পরিমাণ, তাই তো। আচ্ছা, কাজের পরিমাণটা আমরা এককে দিয়ে দিলাম, এত একক কাজ। তাহলে প্রথমে দেখো আমাদের একজন ছিল লোক সংখ্যা,
আর কত ঘন্টা করে কাজ করতো প্রতিদিন, এক্স ঘন্টা করে কাজ করে, আর কত দিনে, এক্স দিনে কাজ করে, কতটা কাজ করেছিল এক্স একক, সব এক্স দেওয়া আছে। তারপরেরটা দেখো ওয়াই জন মানুষ, এই যে লোক সংখ্যা বলেছে ওয়াই জন মানুষ কত ঘন্টা করে কাজ করতো, ওয়াই ঘন্টা করে যদি কাজ করে তাহলে কত দিনে করবে, ওয়াই দিনে যদি কাজ করে তাহলে কতটা এখন কাজ করতে পারবে, এই যে এটা আমাদের বের করতে বলেছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো তো এখানে আমরা যদি সম্পর্কগুলো তৈরি করি, দেখো ধরো আমরা এখানে এক্সের চেয়ে ওয়াইটা বড় করে দিলাম, এটা ধরো বড় মান, তাই না? আমরা ধরে নিলাম যে ওয়াইটা বড়, এখানে ওয়াইটাকে ছোটো নিলেও হবে, বড় নিলেও হবে, ঠিক আছে? এই যে ওয়াইটা বড় এক্সের চেয়ে। তাহলে এখানে দেখো লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে লোক সংখ্যা বাড়লে কী হবে, কাজের পরিমাণ, কাজের যে পরিমাণটা বাড়বে না কমবে? তো দেখো মানে কোনো একটা কাজ হচ্ছে, তাহলে বেশিজন লোক বেশি কাজ করবে, তার কাজের পরিমাণটাও বাড়বে এখানে। তাহলে কি সরল সম্পর্ক পাওয়া যাচ্ছে। এবার দেখো সময়, এটা এখানে যে বড় মান আছে, তো সময়টা যদি বেশি হয়, বেশি সময়ে বেশি কাজ করবে, কাজের পরিমাণটা বাড়বে, তো এখানেও সরল সম্পর্ক। এখানে দেখো দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বেশি দিনে বেশি কাজ করবে, তো এখানেও দেখো এখানেও বাড়ছে, মানে সরল সম্পর্ক। যদি কম হতো, এখানে দেখো কমলে পরে কাজের পরিমাণ কমবে, এই যে সময় কমলে কাজের পরিমাণ কমবে, দিন সংখ্যা কমলে কাজের পরিমাণ কমে যাবে। তাহলে কমলে বা বাড়লে যাই হোক না কেন আমরা কিন্তু সরল সম্পর্কই পাচ্ছি। তাহলে এখানে সম্পর্কটি দেখো, এই যে লোক সংখ্যা আর সময়, দিন সংখ্যা, কাজের পরিমাণ, এদের মধ্যে কী সম্পর্ক আছে, এদের মধ্যে মানে প্রত্যেকের সঙ্গে যদি বলে দিই আমরা, প্রত্যেকের সাথে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে, তাই তো? তাহলে সরল সম্পর্ক যদি রয়, তাহলে দেখো তো আমরা কীভাবে লিখতে পারবো, এই যে দেখো, আর এখানে যদি আমি এটাকে বড় করি তাহলে এখানে আমাদের মানটা কিন্তু বেশি, আমরা এটা বেশি বলে দিলাম, এই যে বেশি, ঠিক আছে? কাজের পরিমাণে ধরো বেশি, এটা আমরা ওয়াইটাকে বড় করলাম, এক্সটাকে ছোটো করলাম, তাহলে এখানে বেশি। তা দেখো এখানে কাজের যে পরিমাণটা হবে কতটা, তাহলে অতএব কাজের পরিমাণ যেটা আমাদের বের করতে বলেছে, কাজের পরিমাণ কত একক হবে, দেখো এই যে এক্সটা আছে না, এক্সটা বসিয়ে দেবো ত্রৈরাশিক নিয়মে যেভাবে আমরা করতাম অঙ্কগুলো। তা দেখো এক্সটা বসিয়ে দিয়ে এদের যে ভগ্নাংশগুলো তৈরি করব, দেখো বেশি মানে বড় ভগ্নাংশ, তা আমরা এখানে লিখলাম ওয়াই বাই এক্স ইন্টু, আবার এখানে ওয়াই বাই এক্স হবে বড় ভগ্নাংশ, ইন্টু ওয়াই বাই এক্স, এই যে দেখো ভগ্নাংশগুলো এত একক, এখানে আমরা একক দিয়ে দিলাম। এটা আমরা সরল করে নেব, এক্স কেটে দিই, তাহলে উপরে 3টা ওয়াই মানে ওয়াই কিউব, আর নিচে 2টো এক্স, তো এক্স স্কোয়ার, তাহলে ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার, দেখো এত একক কাজের পরিমাণটা আমাদের আসবে। তাহলে ওয়াই কিউব বাই এক্স একক, দেখো তো কোথায় আছে অপশানে, ওয়াই কিউব, তো আমরা এখানে অপশানগুলো দেখতে পাচ্ছি, দেখো আচ্ছা এখানে দাঁড়াও, আমরা একটা জিনিস মিস্টেক করেছি, আমরা এক্স একক বলে দিয়েছি, এক্স আর এক্স আছে, তাহলে এখানে তো আমাদের এক্স স্কোয়ার হবে, ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার আসছে, ঠিক আছে? আমরা ভুল করে আমরা দেখো এক্স দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে 2টো এক্স আছে না, তাহলে এক্স স্কোয়ার হবে। তাহলে ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার একক, এতটা কাজের পরিমাণ পেলাম। তাহলে ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার একক, দেখো এই নাম্বার অপশানই আছে, এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি দেওয়া আছে, আর এডি সমান সমান এবি সমান সমান হাফ বিসি হলে কোণ এসিবি এর মান বের করতে বলেছে। আচ্ছা, তা চলো আমরা প্রথমে একটা ত্রিভুজ এবিসি তৈরি করছি। দেখো আমরা এখানে দেখো এই যে আমাদের ত্রিভুজ, এই যে দেখো, তাহলে আমাদের এখানে ত্রিভুজটা হবে এইভাবে, ত্রিভুজ এ বি সি, তাই না? আচ্ছা এখানে আমাদের যেটা বলেছে দেখো এডি, এখানে আমরা যে এডি দেখালাম, এই যে এডি, এটা এডি নিলাম, তাহলে আমাদের এডিটা মধ্যমা বলে দিয়েছে, আর এডিটা যদি মধ্যমা হয় তাহলে তোমাদের এখানে জানতে হবে যে ডি বিন্দুটা বিসি ভর মধ্যবিন্দু হবে, মানে এখানে আমাদের বিডি সমান সমান ডিসি হয়ে যাবে, বা আমরা বলতে পারবো এই যে দেখো এই যে বিডিটা বলতে পারবো হাফ বিসি, ঠিক আছে? এই যে বিসির অর্ধেক বিডি হয়ে যাবে। আচ্ছা আমাদের যে সম্পর্কটা বলেছে দেখো এডি সমান সমান এবি আর সমান সমান হাফ বিসি, এই যে হাফ বিসি। আচ্ছা বিসির জায়গায় বিডি বসাতে পারবো, তাহলে বিসির জায়গায় আমরা বিডি বসিয়ে দিলাম, তাহলে এডি এবি বিডি সমান, মানে এই যে এবি
এডি আর বিডি এই তিনটা বাহু সমান পেয়ে গেলাম আমরা। দেখো এটা এক্স হলে এটা এক্স, এটাও এক্স। আর আমাদের ত্রিভুজটা প্রথমে সমবাহু ত্রিভুজ বলেছিল, তাই এই যে কোণগুলো কত 60 ডিগ্রি করে হবে, এই কোণগুলো 60 ডিগ্রি করে পাবো। ঠিক আছে, তো এটা তো সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে এই যে এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি, আর এটা আমাদের 60 ডিগ্রি হবে না। ঠিক আছে, আমাদের এই যে তিনটে বাহু সমান বলে আমরা অতএব ত্রিভুজ এ বি ডি মানে এই ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজ, সমবাহু পেয়ে গেলাম। কোনো ত্রিভুজে তিনটে বাহু সমান হলে পরে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তো কোণগুলো 60 ডিগ্রি করে আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো এই কোণটা দেখো আমরা, আচ্ছা এখানে লক্ষ্য করো আমাদের এখানে যদি 60 ডিগ্রি করে কোণগুলো হয়, তাহলে লক্ষ্য করো আমরা এই যে কোণগুলো আছে না, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণকে আমরা ধরে নিব। কি ধরে নেব দেখো, তাহলে আমাদের এখানে এই দুটো কোণের মান কত হবে, এই দুটো কোণের মান আমরা পেয়ে যাব, এই দুটো কোণের মান সমান হবে। দেখো কি করে, এখানে এই যে এডি সমান সমান ডিসি পাবো, কারণ দেখো এই যে বিডিটা সমান সমান কিন্তু ডিসি আছে, বিডি সমান সমান ডিসি, এই যে ডি বিন্দুটা বিসির মধ্যবিন্দু, তাহলে বিডি সমান সমান ডিসি। তাহলে আমরা দেখো এই যে এডি সমান সমান ডিসি পেয়ে গেলাম, তাহলে এডি সমান সমান ডিসি বলতে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে পরে এই দুটো কোণও সমান হবে। ঠিক আছে, এই কোণটা ওয়াই নিলে পরে এই কোণটা আমাদের ওয়াই হয়ে যাবে। আচ্ছা এই কোণটা কিন্তু এদিকে কোণটা 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এডিসি ত্রিভুজের, তাহলে এই কোণটা দেখো তো আমরা বহিঃকোণ বলতে পারবো ত্রিভুজ এডিসি ত্রিভুজের। তাহলে লক্ষ্য করো এই যে বহিঃকোণটা হবে অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, মানে আমরা বলতে পারবো 60 ডিগ্রি সমান সমান ওয়াই যোগ ওয়াই, যে ওয়াই ডিগ্রি, এটা আমরা কিন্তু করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাবো, দেখো তাহলে এদিকে 2y, এটা 60 ডিগ্রি, তাহলে এখানে কাটাকাটি করে দেখো আমরা পেয়ে যাবো এটা 30 ডিগ্রি, তাহলে ওয়াই সমান সমান পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। আমাদের কিন্তু এখানে এসিবি যে কোণের মানটা চেয়েছিল, লক্ষ্য করো এসিবি আমরা কিন্তু পেয়ে গেলাম এসিবি কোণের মানটা, তাহলে অতএব কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না। আমরা প্রথমে কী করলাম, প্রথমে এই ত্রিভুজটা এবিডি ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ দেখালাম, এবং এখানে এই শর্তগুলো থেকে আমরা এডি আর ডিসি সমান পেয়ে যাচ্ছি বলে দুটো কোণ সমান। আর এটা যে আমাদের দেখো এডিসি ত্রিভুজে এই কোণটা বহিঃকোণ, তাহলে বহিঃকোণটি হবে এই দুটো কোণের যোগফলের সমান হয়, এটা বহিঃকোণের ধর্ম। তার জন্য আমরা দেখো এখান থেকে আমরা এই কোণটা মানে ওয়াই ধরেছি, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, তা আমরা কোণটা এসিবি কোণটাও পেয়ে গেলাম। তো এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে 30 ডিগ্রি দেখো আমাদের মানটা কিন্তু এ নাম্বার অপশানটা, এই যে অ্যান্সার আমাদের কিন্তু এ নাম্বার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। আচ্ছা তারপরে দেখো আমাদের 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, কর্ণ নেই এইরূপ বহুভুজের সংখ্যা। তাহলে দেখো এখানে কর্ণ নেই এরকম বহুভুজের সংখ্যা, কোন বহুভুজের কর্ণ থাকে না, তাহলে একমাত্র দেখো ত্রিভুজ, যেটা এই যে ত্রিভুজের কর্ণ কিন্তু পাবা না। দেখো এই যে বর্গক্ষেত্র চতুর্ভুজ, যেটা বর্গক্ষেত্র কর্ণ পাবা, এদিকে একটা কর্ণ, কোণ যোগ করে দেখো কর্ণ, এই কোণ যোগ করে আমরা কর্ণ পাবো। তাহলে এখানে তো কোণ আর কোণ যোগ করতে পারবে না, দেখো যোগ করতে পারবা কি, এটা তো বাহু দাঁড়িয়ে আছে, এটা বাহু, তাহলে একমাত্র ত্রিভুজের দেখো যে কর্ণ নেই, তাহলে এরকম যে ত্রিভুজটাকে আমরা বহুভুজ বলতে পারবো, মানে একের বেশি বাহু বহুভুজ। তাহলে দেখো কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা একমাত্র ত্রিভুজ আছে, যেটা একটি পাবো আমরা, তাহলে অ্যান্সার হবে আমাদের একটি, একটি। আচ্ছা পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা দেখো, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বে বয়সের 125%, ঠিক আছে, তা তার বর্তমান বয়স বের করতে বলেছে। আচ্ছা সেই ব্যক্তির বর্তমান বয়সটা আমরা প্রথমে আগে ধরে নিব। দেখো চলো আমরা বর্তমান বয়সটা ধরে নিচ্ছি। দেখো তাহলে সেই ব্যক্তির বর্তমান বয়স, তাহলে আমরা ধরি ব্যক্তির বর্তমান বয়সটাকে আমরা 1 বছর ধরে নিলাম সেই ব্যক্তির, তাই না। আচ্ছা এবার দেখো 10 বছর পূর্বে সেই ব্যক্তির বয়স কত ছিল, তো আমরা লিখব 10 বছর পূর্বে সেই ব্যক্তির বয়স
ছিল 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে, এখন এক্স বছর, 10 বছর পূর্বে মানে আগে ছিল এই যে এক্স মাইনাস 10, 10 মাইনাস করে দাও বর্তমান বয়স থেকে, তাহলে এত বছর ছিল তার বয়সটা 10 বছর পূর্বে, মানে আগের বয়সটা কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের যে শর্তটা বলেছে যে এক ব্যক্তির বর্তমান বয়সটা 10 বছর পূর্বের বয়সের এত % বলেছে, মানে শর্তটা বলেছে এই যে বর্তমানে বয়স হলো এক্স বছর, তাহলে যে এক্স বছরটা বলেছে 10 বছর পূর্বের যে বয়সটা আমরা পেলাম এক্স মাইনাস 10, এই বয়সের কত % বলেছে 125%, মানে 125/100, এই যে আমাদের শর্তটা। তাই এই যে শর্ত থেকে আমরা কি এক্সের মানটা বের করে নেব, বর্তমান বয়সটা বেরিয়ে আসবে সেই ব্যক্তির। তো চলো আমরা সরলটা করে নিই, এখানে কাটাকাটি করে নেব, 25 পাচ্ছি 125, 25 4 100। এবার বর্জগুণ করে নিই, এই 4 দিয়ে গুণ করলে এটা 4x পেয়ে যাওয়া, আর 5 দিয়ে গুণ করে এটা 5x মাইনাস এটা 50 পেয়ে যাওয়া। আচ্ছা এখানে 4x, দেখো 4x মাইনাস 5x সমান সমান এটা মাইনাস 50 পেয়ে যাব। তাহলে এখানে আমরা বিয়োগ করে আমরা x পেয়ে যাব, আর এটা মাইনাস 50, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমান সমান কত পেয়ে গেলাম 50 বছর। তাহলে দেখো সেই ব্যক্তির বর্তমান বয়সটা ছিল 50 বছর, অ্যান্সারটা আমাদের কিন্তু 50 বছর। তাহলে আমরা এখানে দেখো আমরা লিখে দেবো অ্যান্সারটা 50 বছর, 50 বছর। ওকে, এই যে দেখো। আচ্ছা চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্ন। আচ্ছা এই যে রাশিগুলি দেওয়া আছে, রাশিগুলির লসাগু ও গসাগুর ভাগফল বের করতে বলেছে। তা আমরা প্রথমে লসাগু গসাগু বের করব, তাদের ভাগ করে নিব। আচ্ছা তাহলে আমরা দেখো আমরা রাশিগুলোকে কী করবো, প্রথমে ভেঙে নিব। আমাদের আছে 3ab, এই যেহেতু ভাঙো 3 গুণিত a গুণিত b, তারপরে আছে 9a স্কোয়ার c আছে, তা 9কে 3 × 3 ভাঙবা, আর a স্কোয়ার বলতে a × a আর c, তারপরে আছে 12 a স্কোয়ার c স্কোয়ার, 12কে ভাঙো 2 2 3, 2 দিয়ে 4, 4 3 12, আর a স্কোয়ার বলতে a × a আর c স্কোয়ার হচ্ছে c × c। ওকে, এবার আমরা কী বের করব, আগে গসাগুটা বের করে নিই আমরা, তারপরে লসাগুটা বের করব, সুবিধা হবে। গসাগু দেখো, গসাগু বলতে যে মানটা 3 জায়গায় থাকবে, তাহলে এখানে লক্ষ্য করো 3 3 3, 3 পেয়ে গেলাম, আর এখানে 3 নাই, তা 3 দেখতে যাব না, এ এ এ, তাহলে এ 3 জায়গায় মিলছে, আর এখানে এ নাই। বি দেখবো এবার, বি দেখো আমাদের এখানে এই যে দ্বিতীয় রাশিতে বি নাই, তাহলে আর কিছু পাওয়া যাবে না, তাই না? তাহলে আমরা গসাগুটা পেয়ে গেলাম কত, আমরা গসাগু পেয়ে গেলাম 3a। এবার আমরা লসাগু বের করব, অতএব লিখব লসাগু। দেখো লসাগু, তো যারা মিলেছে তাদেরকে তো নেবই আমরা, এই যে এখানে বিটা মিলছিল না, তাহলে আমরা এখানে বিটা গুণে নেব, তাই না? বিটা একাই ছিল, আমরা বিটা গুণে নিলাম। তারপর দেখছি যে এটা বাদ পড়ে যাচ্ছিলো, তাহলে এখানে আমরা এটা গুণে নেব, তাই না? এটা কিন্তু এখানে আর এখানে 2 জায়গায় মিলছে, দেখো 2 জায়গায় মিললেও আমরা একটাই নিতে পারবো, 2 জায়গা থেকে একটাই। তারপরে এখানে এই সি আর এই সি, তাহলে আমরা এখানে সি নিলাম, তারপরে এই সিটা মিলছিল না, তাহলে এটাকে সি নিয়ে নিলাম। দেখো একটা 3 মিলছিল না আমাদের, 3টা বাদ পড়ে যাচ্ছিলো বলে এই 3টাকে নিয়ে নিলাম। তারপর লক্ষ্য করো এই যে দুটো 2 মিলেনি, তাহলে আমরা কিন্তু দুটো 2 নিয়ে নেব। মানে লসাগুতে কি যারা মিলবে তাদেরকে তো নেব, আর যারা মিলবে না তাদেরকেও নিয়ে নেব। এখন এদেরকে গুণ করে নিই, তারপর আগে সংখ্যাগুলো আমরা গুণ করে নেব, সংখ্যাগুলো গুণ করে কত আসছে আমাদের। তো দেখো এখানে এই যে 3 3 2 2, 3 3 9, 9 2 18, 18 2 36, তাহলে সংখ্যাগুলো গুণ করে 36 পেয়ে গেলাম। এ কটা আছে 1 2, তাহলে এ আছে 2টো, মানে এ স্কোয়ার, বি একটা আছে, আর সি কিন্তু 2টো আছে, তাহলে সি স্কোয়ার পেয়ে যাবো 36 এ স্কোয়ার বি সি স্কোয়ার, এটা পেয়ে গেলাম আমরা লসাগু। এবার আমাদের যে চেয়েছে লসাগু ও গসাগুর ভাগফল বের করতে বলেছে, তাহলে লসাগু ও গসাগুর ভাগফলটা দেখো, তো অতএব লিখব লসাগু ও গসাগু এর ভাগফল। তাহলে আগে আমরা বড় মানটা লসাগু লিখব, লসাগু এ স্কোয়ার বি সি স্কোয়ার, আর বাই দিয়ে গসাগুর মানটা, গসাগু আমরা পেয়েছি কত 3a পেয়েছি, এই যে দেখো। এবার এটা ভাগফল, দেখো এইভাবে বাই করেও কিন্তু ভাগ করা যায় কাটাকাটি করে,
তাহলে এই যে এ আর এ স্কোয়ার কেটে এ পেয়ে গেলাম, আর 3 দিয়ে যদি কাটাকাটি করি 3 একে 3, 3 দিয়ে 6। আচ্ছা, আমাদের রইল 12 এ বি সি স্কোয়ার। দেখো আমাদের এটা রইল, তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। লসাগু গসাগুর যে ভাগফলটা পেয়ে গেলাম 12 এ বি সি স্কোয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার। এই যে এদের ভাগফলটা আমি এখানে লিখে দিই তোমাদের, 12 এ বি সি স্কোয়ার আমরা পেয়েছি। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো এখানে বলেছে বহুভুজের একটি অন্তঃকোণের সাপেক্ষে একটি বহিঃকোণ থাকে, সত্য মিথ্যা জানতে চেয়েছে। তার লক্ষ্য করে এখানে যে কোনো বহুভুজ যদি আমরা তৈরি করি, ঠিক আছে, এই যে আমাদের ধরো একটা বহুভুজ, এই যে আমাদের বহুভুজ, তাহলে বহুভুজের বহিঃকোণ বলতে লক্ষ্য করো আমরা একটা বাহুকে যে বাড়িয়ে দিই যে কোনো একটা বাহুকে, তাহলে এই কোণটাকে বহিঃকোণ বলা হয়। তা দেখো একটি অন্তঃকোণের সাপেক্ষে একটি বহিঃকোণ পাবো, মানে এই যে অন্তঃকোণটা, এই অন্তঃকোণের সাপেক্ষে একটা বহিঃকোণ পেয়েছি, অন্তঃকোণের সাপেক্ষে বহিঃকোণ, তাহলে এই কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা হবে কি সত্য। এবার চলে যাবো 2 এর প্রশ্নগুলো, যেগুলো 2 মার্কের প্রশ্ন আছে। এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবে। চলো আমরা দেখি 1 নম্বর প্রশ্নটা কী বলছি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমরা যেটা বলেছি, এক ব্যক্তি ও তার পত্নীর মানে স্ত্রী, ঠিক আছে, সেই ব্যক্তি এবং তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত তাদের দেওয়া আছে। 4 বছর পর অনুপাত ছিল কত, 9:7 হবে 4 বছর পরে। তাহলে এই যে বিবাহের সময় অনুপাতটি 5:3 ছিল, ঠিক আছে, বিবাহের সময় যখন তাদের বিয়ে হয়েছিল, তাদের বিবাহের সময় যে অনুপাতটি ছিল কত, 5:3 বয়সের অনুপাতটা তাদের, ঠিক আছে। তাহলে বলছে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তো চলো আমরা অঙ্কটা তোমাদের দেখো এইভাবে করে দেখাবো। তাহলে এখানে লক্ষ্য করো তাদের, দেখো এই যে তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে তাদের, তাহলে আমরা প্রথমে ধরে নিব তাদের বর্তমান বয়সটা কত, অনুপাত থেকে বলে দিতে পারবো। এই যে দেখো 4 থেকে 4x এবং 3 থেকে 3x, মানে ব্যক্তির ছিল 4x বর্তমান বয়সটা, আর তার যে পত্নী বা স্ত্রী, তার স্ত্রীর বয়স 3x বছর, আমরা অনুপাত থেকে ধরে নেব। এটাই আমরা লিখব প্রথমে। দেখো তাহলে লিখব যে ধরি তাদের বর্তমান বয়স, তাদের বর্তমান বয়স আমরা ধরে নেব কত, এই যে 4 থেকে 4x বছর, আর 3 থেকে 3x বছর, 3x বছর। ওকে, এটা হচ্ছে ব্যক্তির এবং তার ব্যক্তির স্ত্রীর বর্তমান বয়স আমরা ধরে নিলাম। এবার দেখো 4 বছর পর তাদের বয়স কত হবে, তো আমরা এখানে লিখব অতএব 4 বছর পর, 4 বছর পর তাদের বয়স হবে কত, দেখো তো 4 বছর পর তাদের বয়সটা কি বেড়ে যাবে না, মানে ব্যক্তির বয়সটা হয়ে যাবে 4x + 4, এই যে বর্তমান বয়সের সঙ্গে 4 যোগ হয়ে যাবে এত বছর, আর স্ত্রীর বয়সটা কত হয়ে যাবে 3x + 4 এত বছর, তাই তো। তো 4 বছর পর তাদের বয়সের অনুপাত আবার বলে দিয়েছে, তাহলে অতএব দেখো তো আমরা এখানে এই যে দেখো 4x + 4, এই যে অনুপাতটা করব 3x + 4, এই অনুপাতটাই বলে দিয়েছে কত, 9:7 বলে দিয়েছে। তো এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব, এক্সের মান পেয়ে গেলে তাদের বর্তমান বয়সটা পেয়ে যাব। ওকে, তো চলো আমরা এখান থেকে সমাধান করি। তাহলে 4x + 4 বাই 3x + 4, অনুপাতকে বাই করে নিলাম 9/7। আচ্ছা, আমরা বর্গমূল করে নিই। আচ্ছা, এখানে 9×3 = 27x, আচ্ছা 9×3 = 27x, 9×4 = 36, এটা 7×4 = 28x, আর 7×4 = 28, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখো 27x - 28x সমান এদিকে 28 - 36, তো এখানে যদি বিয়োগ করি এটা -x, আর এখানে বিয়োগ করলে কত হবে, দেখো এটা হবে -8, তাহলে মাইনাস কেটে দাও, তাহলে এখানে আমরা x এর মানে কত পেয়ে যাবো, 8 পেয়ে যাবো। তাহলে এবার দেখো তো তাদের কিন্তু বর্তমান বয়স এখন বের করে নিতে পারবো। তাহলে অতএব তাদের বলতে সেই ব্যক্তি এবং তার স্ত্রীর বর্তমান বয়স, তাদের
বর্তমান বয়স দেখো তাদের বর্তমান বয়স কত হবে, এই যে দেখো ব্যক্তির ছিল 4x বছর ধরেছিলাম, তাহলে 4 ইন্টু আমরা এক্সের জায়গায় 8 বসিয়ে দিলাম, এত বছর। আর স্ত্রী ছিল দেখো 3x, 3 ইন্টু 8 বছর, তাহলে এটা পেয়ে যাবো দেখো 32 বছর। আর স্ত্রী পেয়ে যাবো আমরা 8 থেকে 24 বছর। দেখো বর্তমান বয়সটা পেয়ে গেলাম। এবার দেখো এটা বর্তমান বয়স, আমরা ধরে নেব যে তাদের যে বিয়ে হয়েছিল, এই যে বর্তমান বয়স থেকে যে বর্তমান বয়স যেটা পেলাম আমরা, তাদের যে বিবাহ হয়েছিল কত y বছর পূর্বে, তাই না? তাহলে y বছর পূর্বে হয়েছিল, এখন বর্তমান বয়স তাদের বিবাহ হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী আছে, তাহলে এখন বর্তমান বয়সটা তাদের এই যে 32 বছর 24 বছর। আর আমি ধরে নেব যে তাদের যে বিয়ে হয়েছিল কত বছর পূর্বে, তাদের বিবাহ হয়েছিল y বছর পূর্বে, এটা আমরা ধরে নিই। এখন সেই y মানটা বের করতে বলেছিল, কত বছর আগে বা পূর্বে তাদের বিবাহ হয়েছিল সেটা কিন্তু বের করতে বলেছে। তা আমরা লিখব ধরি তাদের বিবাহ হয়েছিল y বছর পূর্বে, যে y বছর পূর্বে, এটা আমরা কিন্তু ধরে নিলাম। এখন দেখো তো এই যে y বছর পূর্বে, তাহলে কত বছর, দেখো সেই ব্যক্তির বর্তমান বয়স 32 বছর, তা দেখো y বছর পূর্বে যে বয়সটা ছিল 32 মাইনাস y, এই বয়সটা ছিল ইজ টু, আর তার স্ত্রীর বর্তমান বয়সটা হচ্ছে 24 বছর। আর y বছর পূর্বে কত বয়স হবে, তাহলে এখানে আমরা yটা মাইনাস করে দেবো। তাহলে দেখো y বছর পূর্বে যে এই যে বয়সটা, এখানে কিন্তু আমার দেখো প্রশ্ন কি বলে দিয়েছে, দেখো এই যে তাদের যে বিবাহের সময় যে বয়সের অনুপাতটা সেটা বলে দিয়েছে 5:3। তাহলে এই যে যখন বিবাহ হয়েছিল, দেখো এই বয়সে বিবাহ হয়েছিল, এই যে ওয়াইটা আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে এই যে বয়সের অনুপাতটা তাদের বিবাহের সময়ের যে বয়সের অনুপাতটা, এটাই আমাদের বলেছে কত 5:3 বলে দিয়েছে, এই যে 5:3। তো এটাই হচ্ছে আমাদের দেখো 5:3, তাই না? এই যে তাদের বিবাহ হয়েছিল y বছর পূর্বে, তার বর্তমান বয়স থেকে ওয়াইটা যদি আমরা বিয়োগ করে দিই, তো এটাই হচ্ছে তাদের বিবাহের বয়সের অনুপাত। আর যেটা আমাদের প্রশ্ন আমরা বলে দিয়েছে বলে আমরা সমান করতে পারলাম। তো এখান থেকে দেখো সরল করে ওয়াইয়ের মানটা বেরিয়ে আসবে, তখনই অ্যান্সারটা পেয়ে যাব। চলো আমরা কী করব, অনুপাতকে আমরা বাই করে নেব, 5/3 আমরা বর্গমূল করে নিই। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এখানে 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে 6, 3 3 9 96 মাইনাস 3y, 5 দিয়ে গুণ করবো, 5 4 20, আর 5 দিয়ে 10, 10 আর 2 12, 120 মাইনাস 5y। তো ওয়াইটিকে আমরা 1 দিয়ে করে নিই, মাইনাস 3y প্লাস 5y থেকে 120, এদিকে মাইনাস 96। আচ্ছা, বা এখানে বিয়োগ করে আমরা পেয়ে যাবো 2y, আর এখানে বিয়োগ করবো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 24, এটা কাটাকাটি করো 12। তা দেখো আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম কত, 12 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম তাদের যে বিবাহ হয়েছিল, এই যে প্রশ্ন বলেছিল কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল, তাদের দেখো 12 বছর আগে, অ্যান্সারটা হবে 12 বছর। এই যে 12 বছর আগে তাদের কিন্তু বিবাহ হয়েছিল, তাই না? এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, 3 নম্বর যে প্রশ্নটা আমাদের বলেছে, চলো আমরা পড়ি প্রশ্নটা। চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়ে গেছে, মানে 100 টাকা যদি চিনির দাম হয় তাহলে 20 টাকা বেড়ে গেছে, মানে এখন হয়ে গেছে 120 টাকা। তাই চিনির মাসিক খরচ 10% কমানো হলো। এবার দাম বেড়ে গেছে তো চিনির ব্যবহার কমাতে হবে, এতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম হলো তা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এই অঙ্কটাতে আমরা প্রথমে ধরে নিব যে আগে 100 টাকায়, এটা শতকরা থেকে ধরলাম, 100 টাকায় চিনি পাওয়া যেত কত 100 একক, এতটা পরিমাণ চিনি পাওয়া যেত। দেখো এখন চিনির দাম বেড়ে গেছে, দেখো 100 টাকা থেকে 20 টাকা বেড়ে গেছে, 20% বলতে, তাহলে এখন 120 টাকায়
120 টাকায় চিনি পাওয়া যায়, চিনি পাওয়া, আচ্ছা পাওয়া আছে, বানানটা এখানে ও হবে, হ্যাঁ পাওয়া, পাওয়া যাবে। এখন চিনি পাওয়া যাবে কতটা, দেখো 10% কমিয়ে দিবে 100 একক থেকে। যখন দাম বেড়ে গেছে চিনির ব্যবহারটা কমাবে 10%, মানে 10 কমাবে, 100 থেকে 10 কমে গেলে কত, 90 একক, এতটা চিনি ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে 1 টাকায় চিনি পাওয়া যাবে 90/120 একক। আর 100 টাকা, 100 টাকায় যেহেতু শতকরা, 100 টাকায় চিনি পাওয়া যাবে, শতকরা বের করতে বলেছে, ইন্টু 100। সেটা আমরা কাটাকাটি করব। এখানে যদি কাটাকাটি করো তা দেখো এখানে আমরা 0 0 কেটে দিলাম। এবার দেখো এখানে আমরা কাটাকাটি করব কত দিয়ে, আমরা যদি 2 দিয়ে করি কাটাকাটি, এই যে 2 6 12, 2 5 10। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে 6, আর এখানে এই যে 3 3 3 9, এই যে 0। আবার এখানে কাটাকাটি করতে পারবো, এটা 15 হয়ে যাবে। এটা দেখো তো 15 5 75, এই যে দেখো 75 একক। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা 100 ধরেছিলাম, শতকরায় 100, তার জন্য আমরা দেখো অ্যান্সারটা পাওয়ার জন্য 100 থেকে 75 বিয়োগ করতে হবে, তখনই আমরা অ্যান্সারটা পাবো। আমরা লিখবো অতএব শতকরা চিনির ব্যবহার কমবে, চিনির ব্যবহার কমবে। ঠিক আছে, কতটা কমবে দেখো, তাহলে এখানে এই যে 100 থেকে 75 বিয়োগ দিয়ে দিবা, যেহেতু 100 ধরে আমরা কাজ করেছি তাই জন্য 100 থেকে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ করে কত হবে আমাদের এখানে দেখো তো 25%, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 25% চিনির ব্যবহার কমবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাবো, এই দেখো 3 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো এখানে 3 প্রশ্নটা আমাদের বলেছে একটা রাশিমালা দেওয়া আছে, এর মানটা 0, তাহলে এই রাশিমালার মানটা বের করতে বলেছে। আচ্ছা এখানে লক্ষ্য করো, আমার এই রাশিমালার উভয় পক্ষে আমরা গুণ করে দেবো x-1 দিয়ে। এই দেখো এখানে s² + x + 1 আছে, এর সঙ্গে গুণ করলাম x-1। আচ্ছা এখানে 0-র সঙ্গে যদি গুণ করো 0 × x-1, তাই তো, 0-র সঙ্গে যাই গুণ করো সেটা কী হয়ে যাবে, আমাদের 0ই হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, a - b × a² + ab, এটা এখানে ab করতে পারবো, এটা b², দেখো যদি সাজিয়ে লিখে তোমাদের আমি দেখাই, তাই সূত্রটা হবে আমাদের এই যে a² + ab + b², এই যে এটা তো 0। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো লক্ষ্য করো, এটা আমাদের a³ - b³ এর সূত্র, উৎপাদকের সূত্র, a³ - b³, b হচ্ছে এখানে 1, যেখানে 0। তাহলে এখানে আমরা পেয়ে যাবো x³ - 1-এর কিউব 1, সেখানে 0। তাহলে এখানে দেখো x³ = 1, 1কে তো আমরা 1-এর কিউব করতে পারবো। তাহলে সূচকের নিয়মে দেখো এই যে পাওয়ার সমান তো মূল সমান, মানে x-এর মানটা আমরা 1 পেয়ে যাবো। ঠিক আছে, 1-এর কিউব করে দিলাম, পাওয়ার সমান তো মূল সমান। আচ্ছা তাহলে x-এর মান 1 পেয়ে গেলাম। তাহলে x-এর মান যদি 1 হয়, তা দেখো তো এই যে রাশিটার মান আমাদের বের করতে বলেছিল, এই রাশিটার মান কত হবে, তাহলে এখানে 1-এর পাওয়ারে 2024, আবার 1-এর পাওয়ারে 2023, প্লাস 1-এর পাওয়ারে 36, প্লাস 1-এর পাওয়ারে 51। এবার দেখো তোমাদের জানতে হবে 1-এর উপর যে পাওয়ার থাক না কেন 1 হয়ে যায়। ঠিক আছে, এই যে 1-এর উপর যে কোনো পাওয়ার থাক না 1 হয়ে যাবে এখানে, তাহলে আমরা 1 পেয়ে যাবো, 1 পেয়ে যাবো, 1 পেয়ে যাবো। তো 4টা 1-এ যোগ করে আমরা 4 পেয়ে যাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 4 অ্যান্সার, এই যে অ্যান্সারটা আমাদের 4। এরপরে আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্ন। দেখো এখানে যে 4-এর অঙ্কটা আছে, এই যে আমাদের a + b + c 0 হলে এই যে রাশিটা আছে এই রাশির মানটা বের করতে বলেছে। আচ্ছা এই অঙ্কটা দেখো আমার সম্ভবত মনে হচ্ছে এই অঙ্কটা কিন্তু এইভাবে হওয়ার কথা। ঠিক আছে, এই যে a + b + c 0 হলে এই যে a² + 2ab + b² / ab + b² + 2bc + c² / bc আর প্লাস c² + 2ca + a² / ca। ঠিক আছে, অঙ্কটা এই টাইপের হওয়ার কথা সম্ভবত মনে, কারণ এইভাবে আমি সরল করে দেখেছি অঙ্কটা আসছে না, তাই না, এর মানটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক আমি আবার চেক করব। ঠিক আছে, তা আমি তোমাদের দেখিয়ে দেবো এই নিয়মটা, যদি অঙ্কটা যদি এভাবে থাকে তাহলে তোমরা এভাবে করে নেবা। দেখো কীভাবে করবা। এই অঙ্কটা সম্ভবত এভাবে থাকতে পারে।
বা এই অঙ্কটা ঠিক থাকতেও পারে, আমি আরও চেক করব, যদি দেখি আমি পরবর্তীতে চেক করি যে না অঙ্কটা এইভাবেই ঠিক আছে, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানাবা এখানে যে অঙ্কটা যদি ঠিক থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবা অঙ্কটা ঠিক আছে না ভুল আছে এখানে। তাহলে আমি তো অঙ্কটা কি আমি এইভাবে করে নিলাম, এইভাবে নিয়ে তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। তো চলো, তা দেখো আমাদের যে রাশিটা আছে, দেখো এই রাশিটাকে আমাদের সরল করে মানটা বের করতে হবে। তাহলে এখানে এই যে দেখো এটা তো আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর নিচে এ বি আছে প্লাস একইভাবে এখানে বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র বিসি প্লাস, আর এখানে সি প্লাস এ তার হোল স্কোয়ার আর নিচে সি এ। এই যে দেখো, আচ্ছা এখানে আমরা দেখো এটা আমরা লিখতে পারবো এখানে মাইনাস সি লিখতে পারবো, ঠিক আছে, বাই এ বি। আচ্ছা এটা কেন লিখতে পারছি এখানে দেখাচ্ছে, দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি এটাতে আমাদের 0 দেওয়া আছে, তাহলে এ প্লাস বি সমান সমান মাইনাস সি লিখতে পারবো। তাহলে একইভাবে এখান থেকে আমি যদি বি প্লাস সি বের করি তাহলে কত হবে, বি প্লাস সি মাইনাস এ হয়ে যাবে। আমি যদি এখান থেকে সি প্লাস এ বের করতে চাই তাহলে মাইনাস বি হয়ে যাবে। দেখো এই মানটি এখান থেকে বের করে নিলাম, আমরা এখানে পুট করে দেবো বি প্লাস সি এর মানটা আমরা দেখো বি প্লাস সি মাইনাস এ বের করলাম, মাইনাস এ তার হোল স্কোয়ার বিসি প্লাস, আর এখানে হবে দেখো এটা হবে মাইনাস বি তার হোল স্কোয়ার সি এ। এইভাবে আমরা মানটি বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা পেয়ে যাবো সি স্কোয়ার বাই এ বি, এটা এ স্কোয়ার বাই বিসি, আর এটা বি স্কোয়ার বাই সি এ। আচ্ছা এবার এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। দেখো লসাগু কিন্তু আমরা এ বি সি পেয়ে যাবো, এ দু জায়গায় আছে একটা এ, বি দু জায়গায় আছে একটা বি, আর সি দু জায়গায় আছে তো একটা সি, লসাগু করে নিলাম। এখন দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ, দেখো এ বি মিলে গেছে, তাহলে সি থাকলো, সি আর সি স্কোয়ার গুণ করে আমরা সি কিউব পেয়ে যাবো। এখানে বিসি মিলে গেলে এ, তাহলে এখানে এ স্কোয়ার আর এ গুণ করে এ কিউব, সি এ এই যে সি এ বাদ বি আর বি স্কোয়ার তাই গুণ করে আমরা বি কিউব পেয়ে যাবো, যেটা আমরা সাজিয়ে লিখি আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর নিচে এ বি সি। আচ্ছা আমাদের এখানে একটা সূত্র আমরা তৈরি করব, ক্লাস 9-এ এই সূত্রটা আছে, যখন তোমরা ক্লাস 9-এ উঠবা তখন এই সূত্রটা দেখতে পাবা। তো দেখো এই সূত্রটা হবে এভাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা লিখছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ দিয়ে প্লাস আবার হবে 3abc। ঠিক আছে, এটা ক্লাস 9-এ উঠলে তোমরা এই সূত্রটা দেখতে পারবা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা, আর নিচে আমাদের ছিল কি এবিসি। আচ্ছা এখানে দেখো এই যে এর মানটা কিন্তু আমাদের 0, এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এই পার্টটা বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস 3abc ছিল আমাদের, আর নিচে আছে এবিসি। এখন দেখো 0-র সঙ্গে যাই গুণ থাক না কেন এটা কী হবে 0 এই পার্টটা, তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের রয়ে গেল এবিসি। ঠিক আছে, 0 আর লিখলাম না, আর নিচে আবার ছিল আমাদের এবিসি কেটে দিলাম, তাহলে আমাদের রয়ে গেল 3। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা 3। ঠিক আছে, অঙ্কটাকে আমরা এইভাবে নিয়ে কিন্তু 3 পেলাম। ঠিক আছে, যদি অঙ্কটা ঠিক হয় আমি চেক করব, তাহলে আমি আবার তোমাদের সেই অঙ্কটা করে দেখাবো, কোনো একটা ক্লাসে আমি তোমাদের অঙ্কটা করিয়ে দেবো। যদি ঠিকঠাক থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা অঙ্কটা ঠিক আছে না ভুল আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 5-এর প্রশ্নটা আমাদের এখানে যে দেওয়া আছে, আচ্ছা এই যে আমাদের দেখো হরটা আছে প্রথমে না, তাহলে হরটার আমরা মিডল ফ্যাক্টর করে নিচ্ছি। আমাদের যে আছে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এর আগে মিডল ফ্যাক্টর আমরা করবো। আচ্ছা এখানে এস স্কোয়ার, দেখো ফ্যাক্টরটা আমরা ভাঙাবো যে 2 মাইনাস 1 2x মাইনাস 2, তাহলে এস স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স হয়ে যাবে এটা মাইনাস 2। তাহলে এখানে আচ্ছা এখানে এক্সটা গুণ হবে, এখানে 2x হবে। ঠিক আছে, এক্সটা ছুটে যাচ্ছে, এই যে 2x প্লাস এক্স প্লাস হয়ে যাবে মাইনাস এই যে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স মাইনাস 2। তাহলে আমরা এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স মাইনাস এটা 2 হয়ে যাবে, এখানে প্লাস 1 কমন এক্স মাইনাস 2। তাহলে আমাদের রয়ে যাবে এটা এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1 পরে থেকে যাবে। ঠিক আছে, দেখো আমরা ফ্যাক্টরটা করে নিলাম। এবার যদি আমরা বসিয়ে দিই, দেখো লক্ষ্য করো, আমরা এই যে আমাদের ছিল কত 2x প্লাস 3 ছিল,
আর নিচে আমরা বসিয়ে দেবো, এর মানটা আমরা পেলাম এই যে ভেক্টরটা এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান, এটা পেলাম আমরা। ঠিক আছে, দেখো এইখানে দেওয়া আছে আবার দুটো, আমরা এই যে ভেক্টরটা যেটা পেয়েছি আমরা, তো এখানে এক্স মাইনাস টু প্লাস এই যে আমাদের পি বাই এক্স প্লাস ওয়ান। আমাদের কিন্তু এ এবং বি এর মানটা বের করতে বলেছে, দেখো আমরা কিন্তু বের করতে পারবো। এখন আমরা কি করব, আমরা লক্ষ্য করো এই যে ডান দিকে আমরা কাজ করছি, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ আমরা করে নেব। এখানে লসাগু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, দেখো হরটা কিন্তু সমান হয়ে গেছে, এটা মিলে গেছে, তাহলে এ দিয়ে গুণ হবে, এ দিয়ে যদি গুণ করি আমরা তাহলে এখানে এ এক্স প্লাস এ পেয়ে যাবো, এই যে এ দিয়ে এই রাশিটা গুণ প্লাস এটা মিলে গেল, তাহলে বি দিয়ে একে গুণ করব, তাহলে এখানে গুণ করে পেয়ে যাবো বি এক্স মাইনাস টু বি পেয়ে যাবো। আচ্ছা এখানে একটু সলভ করে নিই আমরা, এখানে সলভ করে দেখো এখানে এক্স এক্স কমন নিয়ে দেখো এ প্লাস বি বাইরে এক্সটা করে নিলাম প্লাস, আর এখানে দেখো এ মাইনাস টু বিটা আমরা এক জায়গায় করে দিলাম, এই যে টু বিটা এক জায়গায় রেখে দিলাম, আর নিচে গিয়েছিলো, নিচে ছিল এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান। দেখো এখানে আমাদের যে হরটা কিন্তু সমান হয়ে গেছে, যেটা আমি এখানে আবার টুকে নিই, এটা এই যে টু এক্স প্লাস থ্রি, আর এখানে ছিল এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান। দেখো হরটা কিন্তু সমান, তাহলে এখানে আমরা কম্পেয়ার করতে পারবো, দেখো এই যে এ প্লাস বি এর মানটা টু বলতে পারবো, যে এক্স এক্স মিলে গেছে, আর ধ্রুবক সংখ্যাটা যে দেখো এ মাইনাস টু বি সমান সমান থ্রি বলতে পারবো। তাহলে এখানে আমরা কম্পেয়ার করে বা তুলনা করে এ প্লাস বি সমান সমান আমরা টু লিখতে পারবো, আর এদিকে এ মাইনাস টু বি সমান সমান থ্রি লিখতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে কম্পেয়ার করে বা তুলনা করে, তাহলে দেখো আমরা পাশাপাশি লিখছি যে এ প্লাস বি সমান সমান টু পেয়েছি, আর এখানে এ মাইনাস টু বি সমান সমান থ্রি পেয়েছি। আমরা মাইনাস করে দিলাম, মাইনাস এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এটা অপরিহার্য সমাধান, এটাও ক্লাস 9-এ দেখতে পারবা। এই দুটো সমীকরণ থেকে আমরা এ বি এর মান বের করছি। তো মাইনাস করে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে দেখো এটা কিন্তু প্লাস হয়ে গেছে, মাইনাস নাই, তো প্লাস টু বি, এদিকে বি, তো এটা কত হবে থ্রি বি, আর এটা দেখো বিয়োগ, এটা মাইনাস ওয়ান, এই যে মাইনাস তিন, এখন তিনটা কিন্তু মাইনাস, এই যে মাইনাস করেছি, মানে এখানে চিহ্ন চেঞ্জ করেছি না, এটাকে কাটার জন্য, প্লাস ছিল তো মাইনাস, তাহলে একটাকে চিহ্ন চেঞ্জ করলে সবারই চিহ্ন পাল্টা দিতে হবে, মাইনাস তাহলে প্লাস, এখানে প্লাস ছিল তো মাইনাস হয়ে গেছে, মানে এটা এখানে মাইনাস হয়ে গেছে, মাইনাসটা ভালো করে লিখি। ঠিক আছে, তো মাইনাস তিন থেকে প্লাস দুই বাদ, তাহলে মাইনাস ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাচ্ছি কত, মাইনাস ওয়ান বাই থ্রি। এটা যদি বি এর মান হয় তাহলে এখানে যদি বসিয়ে দিই এর মানটা পেয়ে যাবো, তাহলে অতএব এ প্লাস, তাহলে বি এর জায়গায় মানটা বসিয়েছিলাম এই যে ওয়ান বাই থ্রি, এই জায়গায় বসালাম আমরা, আর এদিকে আবার টু ছিল, তাহলে এটা এ, এখানে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই থ্রি সমান সমান টু। তাহলে দেখো তো এই যে এ সমান সমান টু, মাইনাস ওয়ান বাই থ্রিটা ডান দিকে নিয়ে গেলে প্লাস ওয়ান বাই থ্রি, এ সমান সমান এটা ভগ্নাংশ যোগবিয়োগ করে এটা সিক্স প্লাস তিন তিন মিটার ওয়ান, বা এ সমান সমান এটা আমরা পেয়ে যাবো সেভেন বাই থ্রি। দেখো এ এবং বি এর মানটা পেয়ে গেছি, তাহলে একবার লিখে দিই ভালো করে, এ এর মানটা পেয়েছে কত সেভেন বাই থ্রি, আর বি এর মানটা পেলাম কত মাইনাস ওয়ান বাই থ্রি। এই যে দেখো এই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা, এই যে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। আচ্ছা দেখো আমাদের যে এখানে বলেছে অঙ্কটা, একটি বহুভুজে তিনটি অন্তঃকোণ দেওয়া আছে মান, আর বাকি অন্তঃকোণগুলির প্রত্যেকটির মান দেওয়া আছে 135 ডিগ্রি করে, তাই বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে। তো আমরা তো এখানে প্রথমে ধরে নেব যে বহুভুজটির বাহু সংখ্যা n, তো আমরা লিখব ধরি বহুভুজটির বাহু সংখ্যা আমরা ধরে নিলাম nটি। ওকে, আচ্ছা এখানে যে তিনটি কোণ দেওয়া আছে, ঠিক আছে, তিনটি অন্তঃকোণের সমষ্টি, যে তিনটি অন্তঃকোণ দেওয়া আছে না, তিনটি অন্তঃকোণের সমষ্টি, তাই এদেরকে যোগ করে নিতে হবে। আমাদের আছে 145 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি
প্লাস 155 ডিগ্রি। আচ্ছা এদেরকে যদি যোগ করো, যোগ করে পেয়ে যাবা 450 ডিগ্রি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বাকি অন্তঃকোণগুলির সমষ্টি। দেখো 3টি অন্তঃকোণ দেওয়া আছে, তো এখানে লক্ষ্য করো তোমাদের জানতে হবে যে বহুভুজের বাহু সংখ্যা n, তা বহুভুজের বাহু সংখ্যা যদি n হয় তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সংখ্যা হবে n। ওকে, তার মধ্যে 3টি অন্তঃকোণ তো জানা হয়ে গেল, তাহলে বাকি অন্তঃকোণগুলি কটি, সেটা হবে n-3। তাহলে বলবো এখানে বাকি অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি, সমষ্টি, বাকি অন্তঃকোণগুলির সমষ্টি দেখো আমরা পেয়ে যাবো কত, এই যে দেখো মানে এক একটার আছে মান 135 ডিগ্রি করে, আর আমরা বাকি অন্তঃকোণগুলি পাবো n-3। তাহলে এই যে দেখো n-3 এর সঙ্গে গুণ হয়ে যাবে 135 ডিগ্রি, তাই তো। এই যে দেখো যে বাকি যে অন্তঃকোণগুলি এতটি, এই যে n-3টি অন্তঃকোণ, তার টোটাল সমষ্টি কত হবে, এক একটার মান আছে, এক একটা অন্তঃকোণের মান বলে দিয়েছে, যে বাকি অন্তঃকোণগুলি ছিল তাদের এক একটার মান, মানে তারা সেই অন্তঃকোণগুলি সমান বলেছে এখানে, এক একটির মান 135 ডিগ্রি। তাহলে এতটি অন্তঃকোণের মান, বাকি অন্তঃকোণগুলি বলতে এই 3টি অন্তঃকোণ বাদ দিয়ে বাকি 3 বিয়োগ করে, মানে n সংখ্যা বাহু সংখ্যা আছে, তো তাহলে আমাদের অন্তঃকোণ পাবো nটি। তাই 3টি যখন আমরা ধরে নিলাম, তাহলে এখানে 3টা বাদ দিয়ে দাও, তাহলে বাকি অন্তঃকোণ তাহলে এতটি। তাহলে এক একটা অন্তঃকোণের মান বলে দিয়েছিল, এই যে বাকি অন্তঃকোণগুলির মধ্যে এক একটার মান বলেছে 135 ডিগ্রি। তাহলে এতটি অন্তঃকোণের মান কত হবে, গুণ করে দিতে হবে। চলো আমরা গুণটা করি। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 135 n মাইনাস এটা 3 দিয়ে যদি গুণ করো, এটা পেয়ে যাবো 450 ডিগ্রি। ওকে, এবার দেখো তাহলে আমরা মোট অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, তাহলে মোট অন্তঃকোণগুলির সমষ্টি দেখো। তাহলে দেখো তো আমাদের এই যে বাকিগুলি হচ্ছে এতটা 135 n মাইনাস 450 ডিগ্রি, তার সঙ্গে 3টি অন্তঃকোণ যোগ করে দাও, এই যে 3টি অন্তঃকোণ হচ্ছে 450 ডিগ্রি। এই হচ্ছে দেখো, এই হচ্ছে আমাদের যে মোট অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে এটা তো কেটে যাচ্ছে দেখো, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি মোট অন্তঃকোণগুলির সমষ্টি এটা। আচ্ছা আমরা কি জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে সেই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের এই যে এটা, এই যে 2 × n-2 × 90 ডিগ্রি। এটা মনে রাখবা, কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে সেই বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি হবে 2 × n-2 × 90 ডিগ্রি। এটাও আমাদের অন্তঃকোণগুলির সমষ্টি। তাই আবার অন্তঃকোণগুলির সমষ্টি এটা আমরা বের করেছি, তাহলে আমরা এটা সমান করতে পারবো। এই যে অন্তঃকোণগুলির সমষ্টি আর অন্তঃকোণগুলির সমষ্টি সমান, তো এখান থেকে কিন্তু n-এর মানটা আমরা বের করে নিতে পারবো। চলো আমরা সলভ করি। এখানে দেখো এটা হয়ে যাবে আমাদের এই যে 180 ডিগ্রি n-2, আর এদিকে 135 n। তাহলে এখানে 180 n মাইনাস এটা গুণ করে এটা 360 ডিগ্রি পেয়ে যাবো। এই যে 180 দিকে 360 ডিগ্রি, এদিকে 135 n। তাহলে 180 n মাইনাস 135 n, আর 360 ডিগ্রিটা আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 360 ডিগ্রি। আচ্ছা এটা যদি বিয়োগ করো, এদের বিয়োগ ফলটা পেয়ে যাবো 45 n, আর এদিকে 360 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে আমরা যদি পাই দিয়ে কাটাকাটি করো, 5 নং 45, আর এখানে পাই দিয়ে কাটাকাটি করলে পরে 5 7 35, আর 1 চলে আসলো এখানে 10, 5 দিয়ে 10, 72 ডিগ্রি। আচ্ছা 9 8 72, এই যে 9 8 72। তাহলে লক্ষ্য করি এখানে আমরা কিন্তু n-এর মানটা কত পেলাম, 8 পেয়ে গেলাম। তাহলে যে বহুভুজটি যে বাহু সংখ্যা বলেছিল, সেই বহুভুজের বাহু সংখ্যা কটি, 8টি পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে বলেছিল বহুভুজটির বাহু সংখ্যা আমরা পেয়ে গেলাম 8টি। আচ্ছা এরপরে চলে যাবো আমরা এই যে 7 নম্বর প্রশ্নটা। দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, লক্ষ্য করো, আমাদের একটি ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 42 সেমি।
তাহলে এখানে বলেছে এর বৃহত্তম সেই ত্রিভুজের এর বৃহত্তম বাহুর মান মৌলিক সংখ্যা যদি হয়, বৃহত্তম বাহুর মান মৌলিক সংখ্যা হলে এর সম্ভাব্য মানগুলি কী হবে, সেই বৃহত্তম বাহুর মান জানতে চেয়েছে যখন মৌলিক হবে এবং বড় বাহু হবে, যখন পরিসীমা বলে দিয়েছে 42। তাহলে এখানে দেখো আমাদের যে অ্যান্সারটা বুদ্ধি করে বের করতে হবে। দেখো মৌলিক সংখ্যা, দেখো একটা আমি 17 নিয়ে নিলাম আর একটা আমি 19 নিয়ে নিলাম। কারণ আমাদের অ্যান্সারটা দেখো 17 আর 19 হবে। কী করে 17 19 পাবো? দেখো আমি এই যে 42 থেকে যদি 17 বিয়োগ করি, তাহলে 42 থেকে যদি 17 বিয়োগ করো তাহলে কত পাবা দেখো তো, 7 কত 12, এটা 5 পেয়ে যাবা, আর এটা 3 হয়ে গেলো, এটা 2 25। তা দেখো এই যে 25টা মানে একটা বাহু আমরা 17 ধরলে পরে অপর দুটি বাহুর যোগফল হয়ে গেলো 25। তাহলে দেখো অপর দুটি বাহুর যোগফলটা এই যে তৃতীয় বাহু হচ্ছে বড়, তাহলে আমাদের ত্রিভুজ এটা তৈরি করা সম্ভব, ত্রিভুজের ধর্ম স্যাটিসফাই করছে, তাই না? দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চাই বড় হতে হবে, তখনই ত্রিভুজ বলতে পারবো। তা দেখো একটাকে যদি আমরা 17 বাহু নিই তাহলে অপর দুটি বাহুর যোগফল 25, 25টা 17 হচ্ছে বড়, আর 17 কিন্তু মৌলিক সংখ্যা, এখানে কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নিতে বলেছে সেই বড় বাহুটা, তাই না? কারণ দুটি বাহুর যোগফল 25 আর একটা 17, তাহলে সেই দুটি বাহুর চেয়ে এই যে 17 বাহু বিশিষ্ট বাহুটা, এই বাহুটা কিন্তু বড় হবে এখানে যে দুটি বাহু আছে, তাই তো? তাহলে একটা 17 পাবো, আর একটা পাবো 19। দেখো 19 কী করে পাবো আমরা? এখানে যদি আমরা 19টা যদি বিয়োগ করি তাহলে 19 বিয়োগ করলে কত হবে লক্ষ্য করো, 19 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো, দেখো 9 কত হলো 12, এটা 3 দিলে, আর এটা আমাদের হয়ে গেল কত, এটা হয়ে গেল 3, এটা হলো 23 হয়ে যাবে। তা দেখো এখানে এই যে 23টা কিন্তু বড় কাটছে 19-এর চেয়ে, তাই তো? তাহলে এখানে দেখো এই যে দুটো বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড়, তাহলে এই যে বড় বাহুটা আমরা 19, বৃহত্তম বাহু 19 নিতে পারবো। 19 নিলে পরে বাকি দুটো বাহুর যোগফলটা 23 হবে। 19টা কিন্তু মৌলিক সংখ্যা, বলে 19 নিতে পারবো। এবার তোমরা দেখো 19-এর পরে যে মৌলিক সংখ্যাটা আছে 23, এই যে 23 যদি নিয়ে নাও তাহলে বাকি দুটো বাহু থেকে যাবে কত, 19 থেকে যাবে 19। তা দেখো তো এই যে 19টা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তার জন্য দেখো ছোট হলে তো হবে না, এই যে দুটি বাহুর যোগফল 19 আর বড় বাহুটা দিলাম 23, মৌলিক সংখ্যা 23, তাই তো? তাহলে এখানে কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজের ধর্ম কাজে লাগছে না, ত্রিভুজ হবে না এই তিনটি বাহু দিয়ে, এখানে দুটো বাহু আছে, এখানে একটা বাহু আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ পাবো না। দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড় হওয়া দরকার, এটা ঠিক আছে, কিন্তু এটা হবে না, তার জন্য আমরা দেখো 23 মৌলিক সংখ্যাটা নিতে পারছি না, তাই তো? আমরা তো বড় বাহু 23 নিতে পারি, কিন্তু 23 কিন্তু নেওয়া যাচ্ছে না, একমাত্র আমরা বৃহত্তম বাহু 17 আর 19 নিতে পারবো। 17 আর 19 নিলে পরে তাহলে কিন্তু আমাদের দেখো ত্রিভুজের ধর্ম স্যাটিসফাই করবে, ত্রিভুজ তৈরি করা যাবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে কী সেই বৃহত্তম বাহুর মানগুলো সম্ভাব্য আমরা নিতে পারবো। এই যে অ্যান্সারটা এখানে লিখি, একটা নিতে পারবো আমরা 17 সেমি, এই যে 17 সেমি, আর আরেকটা নিতে পারবো আমরা 19 সেমি, এই যে 19 সেমি। এই হবে দুটো অ্যান্সার, যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আজকের ক্লাসে আমরা শেষ প্রশ্নে চলে যাব। দেখো 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি যে এবিসি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এই যে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত এই রূপে বর্ধিত করা হলো যেন বিসি সমান সিডি আছে, আর এখানে ত্রিভুজ এবিডি এর, এই যে ত্রিভুজটা আছে এবিডি এর এবি ইজডু এডি ইজডু বিডি, এটা সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা ছবিটা আমরা তৈরি করব, ছবিটা তৈরি করে তারপরে আমরা প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করব। তা দেখো এখানে আমরা একটা ত্রিভুজ তৈরি করি, এখানে কিন্তু প্রথমে এবিসি সমবাহু ত্রিভুজ বলেছে। তা দেখো সমবাহু ত্রিভুজ, এই যে আমাদের সমবাহু ত্রিভুজ এ বি সি। আচ্ছা সমবাহু ত্রিভুজ হলে কী হবে, বাহুগুলো সমান, তাই তো? এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, এটাও এক্স হবে, আর কোণগুলো হবে কত, 60 ডিগ্রি করে, এই এটা কোণ হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা কোণ হবে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা আমাদের কী বলেছে, এই যে বিসি, এই দেখো এই যে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়ানো হলে বিসি সমান সিডি, মানে বিসি বাহুটাকে বাড়াবে ডি অবধি বাড়াবে, এই যে ডি অবধি বাড়িয়েছে, যাতে বিসি আর সিডি সমান যেন হয়, ঠিক আছে? এখানে আমাদের বলেছে বিসি আর সিডি সমান, মানে এই বাহুটা সমান, মানে এটা এক্স হলে পরে এটাও আমাদের এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমরা কী করবো, এডি যোগ করে দিচ্ছি আমরা, এই যে এডি যোগ, দেখো এই যে বহিক কোণের মানটা আমরা পেয়ে যাবো কত, এই বহিক কোণটা পাবো, দেখো এই যে অন্তস্থ এই কোণ দুটির যোগফল,
এই কোণ দুটির যোগফল হচ্ছে 120, 60 ডিগ্রি 60 ডিগ্রি যোগ করে 120, তাই বহিক কোণটা পেয়ে যাবো আমরা 120 ডিগ্রি পেয়ে যাবো। বহিক কোণের ধর্ম, কোনো ত্রিভুজের বহিক কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়, তাহলে এটা এই কোণটা হয়ে গেল 120 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো এই যে ত্রিভুজটা আছে না ACD, তাহলে ACD ত্রিভুজের দেখো এই বাহুটা সমান, এই দুটো বাহু সমান, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এই যদি 120 ডিগ্রি হয় তাহলে এরা দুজনে মিলে হবে 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রি আর 120 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের যোগ বলে 180 ডিগ্রি, তাই এই দুটো কোণ মিলে হবে আমাদের 60 ডিগ্রি, আর এরা দুজনেই সমান হবে, যেহেতু দুটো বাহু সমান আছে, তা সমান হলে পরে এরা হবে 30 ডিগ্রি করে, ও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এখানে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে না, আমরা একটা লম্ব বা মধ্যমা তৈরি করছি। আচ্ছা, মধ্যমাটা দিচ্ছি আমরা, তাহলে এই মধ্যমা মধ্যবিন্দুতে এই জায়গায় পড়বে, এই যে আমার সিপি হচ্ছে মধ্যমা, তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ ACD এর মধ্যমা আমরা নিলাম সিপি। আচ্ছা, এখানে মধ্যমাই হচ্ছে উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজে যেটা মধ্যমা থাকবে সেটাই উচ্চতা, আর সেটাই লম্ব, উচ্চতা বা লম্ব, এটা আমরা লম্ব বলতে পারবো, এটা লম্ব হয়েছে এটা, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম, যেটা মধ্যমা হবে সেটাই উচ্চতা হবে, সেটাই এবার লম্ব বাহু হয়ে যাবে এটা। তাই এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, আচ্ছা এই কোণগুলো কত, এটা 90 ডিগ্রি পেয়ে যাবো, তার সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা যদি ওয়াই হয়, খেয়াল করে এই বাহুটা যদি ওয়াই হয় তাহলে এই বাহুটা ওয়াই হবে, আর মধ্যমা বলতে এটা দেখো এই যে এডি বাহুর মধ্যবিন্দু পি বিন্দু, তাহলে এই যে এপি, এখানে আমরা এপি সমান পিডি পাবো, পিডি যার মানটা আমরা ওয়াই ধরে নিলাম। এবার দেখো এখানে তোমাদের একটা ক্লাস 10-এর ধর্ম কাজে লাগাবো এই অঙ্কটাতে। দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে এই যে সমকোণী ত্রিভুজ, তোমাদের এখানে লিখব সমকোণী ত্রিভুজ আছে আমাদের এই যে সিপিডি এর কোণ এই কোণের সাপেক্ষে, এই কোণটা আমরা বলবো কোণ সিডিপি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে দেখো এখানে এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, যে ভূমিটা এখানে তোমার যদি উল্লেখ করে দিই, তাহলে ভূমিটা এখানে বলবো আমরা যে কোণ সাপেক্ষে, দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই যে সিডি বাহুটা সবসময় অতিভুজ হবে, কারণ সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি বলবো আমরা, ভূমিকে পিডি বলবো, এই পিডিটা আমাদের কিন্তু ভূমি, যার মানটা হচ্ছে ওয়াই, তাই না। আর এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, তাই দেখো এই কোণের সাপেক্ষে আমরা ভূমি বাই অতিভুজ দেখাবো, ভূমি বাই অতিভুজ, যে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি বাই অতিভুজ ক্লাস 10-এর নিয়ম, এটাকে আমরা লিখতে পারবো কস কোন কোণের সাপেক্ষে, 3 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে কস 30 ডিগ্রি। ক্লাস 10-এ যখন উঠবা এই জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে। ক্লাস 10-এর নিয়মে অঙ্কটা দেখাচ্ছি আমি, তাহলে কস 30 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো এখানে মানগুলো বসাবো, ভূমিটা আমরা ওয়াই, আর অতিভুজ কিন্তু এখানে দেখো সিডি অতিভুজ, তাহলে যার মানটা এক্স আছে। আর ক্লাস 10-এর নিয়মে দেখো কস 30 ডিগ্রির মানটা তোমরা পেয়ে যাবা √3/2, ঠিক আছে। ক্লাস 10-এ আছে, ক্লাস 10-এ উঠলে পরে তোমরা এইসব জিনিস দেখতে পারবা, বুঝতে পারবা, এখন সব তোমরা দেখে রাখো। তো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা কত পেয়ে যাচ্ছি, ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আমরা √3x/2, তাই তো। দেখো তাহলে এবার আমাদের দেখো অ্যান্সারটা আমরা বের করার চেষ্টা করব। আমাদের যেটা বলেছিল ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিডি, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এবিডি যে ত্রিভুজ আছে এবিডি, এই যে এবিডি ত্রিভুজের যে আমাদের যে অনুপাতগুলো বের করতে বলেছে বাহুগুলির, দেখো তো এখানে বাহুগুলি আমাদের কারা কারা আছে, তো এখানে আমরা চলে যাব 3টি বাহু যেটা অনুপাত বলেছে, এই যে দেখো এখানে বলেছে আমাদের এই যে এবি H2 AD H2 BD এর মান বের করতে বলেছে, তো তাহলে দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে এবি H2 AB, তারপরে আমাদের আছে AD, তারপরে আছে AD H2 BD, এই 3টি বাহুর অনুপাত বের করতে বলেছে। মানে ছবিতে যদি দেখাই এই যে এবি এই বাহুটা, আর এডি হচ্ছে এই বাহুটা, এই যে এডি। আচ্ছা, এডির মানটা আমি তোমাদের এখানে একটু বের করে নিই, এডি কত হবে দেখো তো, এডিটা আমাদের দেখো তো ওয়াই প্লাস ওয়াই, লক্ষ্য করে এই যে ওয়াই আর ওয়াই মিলে এডি, তাই তো। এই যে দেখো এই যে ওয়াই আর ওয়াই, তাই এডিটা আগে বের করে নিই তোমাদের, তো এডিটা হবে আমাদের ওয়াই প্লাস ওয়াই,
তাহলে এডি লক্ষ্য করো এখানে, তাহলে এডিটা হয়ে যাবে ওয়াইয়ের মানটা হচ্ছে দেখো √3x/2 প্লাস √3x/2। তাহলে এডি কত পেয়ে যাবো আমরা, এডি পেয়ে যাবে, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তাহলে দেখো তো লসাগু 2, তো এটা হবে √3x প্লাস √3x। তাহলে এডি সমান এদিকে 2√3x পেয়ে যাবো বাই 2 কেটে দাও। তাহলে দেখো এখানে এডির মানটা আমরা বের করে নিলাম, এই যে √3x, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এডির মান। এই যে এডির মানটা, এই মানটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমরা এডির মান কিন্তু পেয়ে গেছি, এবি তো x জানা আছে, আর এখানে যে বিডি আছে দেখো, এই যে বিডি হচ্ছে এক্স আর এক্স 2x। তাহলে এখানে বিডির মানটা তোমাদের যে বলে দিই, তাহলে বিডি কত হবে, বিডি আছে এক্স প্লাস এক্স, লক্ষ্য করো এই যে বিডিটা আছে দেখো, এই যে বিডি, বিসি আর সিডি মিলে, তাহলে এক্স আর এক্স মিলে 2x। তাহলে আমরা বিডি পেয়ে যাব কত, 2x পেয়ে যাবো। এটা হচ্ছে বিডির মানগুলি দরকার। দেখো এবির মান আমরা ছবি থেকে আমরা এটা এবির মান এক্স, আর এডির মান বের করলাম √3x, আর বিডির মান বের করলাম 2x, ঠিক আছে, বিডিটা কত 2x। তাহলে দেখো এক্স কেটে যাবে, এক্স অনুপাতে কেটে দিতে পারবা, তাহলে 1:1:√3:2। দেখো লক্ষ্য করো যে এক্স কেটে গেলো, এখানে 1 থেকে গেলো, এটা √3:2, এটা 2 থেকে গেলো, এটাই আমাদের অ্যান্সার। দেখো এই যে আমাদের অ্যান্সার 1:√3:2, এই যে আমাদের যেটা বলেছিল, এই যে অনুপাতগুলো, এটা 1:2, এটা √3 পেলাম, 2 এটা 2 পেয়ে গেলাম, ঠিক আছে। খুবই ভালো প্রশ্ন ছিল। তো আজকের ক্লাসটা যেটা বলেছিলাম প্রথমেই, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, একবারে বুঝতে না পারলে তোমরা দুবারে ক্লাসটা দেখো, বারে ক্লাসটা দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে। আর কোনো অঙ্ক যদি অসুবিধা হয়, যদি না বুঝতে পারো, তার কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা। পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো।